আমন্ত্রণ বিশ্ব বাংলা সাপ্তাহিক আয়োজন কৃতিকা। আমি আপনাদের সাথে রয়েছি নিউ জার্সি থেকে ফারহানা হোসেন। বিশ্ব বাংলা মানেই বাঙালি হয়ে বাংলা দেখুন, বাঙালিকে ভালোবাসুন। আপনারা আরো আমাদের সাথে যুক্ত হতে পারেন বিশ্ব বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবে। ডিসেম্বর মানেই বিজয়, ডিসেম্বর মানেই গৌরব, ডিসেম্বর মানেই স্বাধীনতা। এবারে স্বাধীনতা মাস 50 বছর পূর্তি উপলক্ষে গৌরবের এই ডিসেম্বরে মুক্তি সংগ্রামের সকল বীর শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের সাথে তিনজন গুণী ব্যক্তি আছেন। আমি আমাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। ঢাকা হতে যুক্ত হয়েছেন কবি, গীতিকার, নাট্যকার, আমাদের সবার শ্রদ্ধেয় জামাল হোসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকায় এখন একটু শীত শীত ভাব, মৃদু কুয়াশা আর কিছু করোনার শঙ্কা, তার মধ্যে বিজয়ের মাস এসে গেছে। আমরা একটা এখন স্বাধীনতা এবং বিজয়ের মুডে আছি। 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করব। এই করোনার মধ্যেই করব। করোনার যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো প্রতিপালন করে। তো এই তো, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া। আমি আবার আসবো আপনার কাছে। আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান রতন, বাচিক শিল্পী। জি ধন্যবাদ আপুকে। কেমন আছেন ভাইয়া? আবারও দেখা হলো। আমরা সবাই ভালো আছি। সংখ্যা শুধু একটাই, সেটা হচ্ছে আপনারা যারা দূরে আছেন এবং করোনা পরিস্থিতিতে যারা যেভাবে আছেন সবাই যেন ভালো থাকেন। কাউকে যেন করোনা কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আবার বেড়ে গেছে করোনাটা, আমাদের এখানে বেড়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের এখানে ঠান্ডাটাও একটু বেড়ে যাচ্ছে, এই জন্য এটা সমস্যা হচ্ছে। আমি আবার আসবো আপনার কাছে। আরো যুক্ত হয়েছেন আমেরিকা থেকে আমাদের সাথে কান্তা কবির। উনিও বাচিক শিল্পী। আচ্ছা, ও মানে সংযোগ করতে পারেনি নাকি পেরেছে কান্তা? আচ্ছা হ্যাঁ, ওর একটু হয়তো প্রবলেম হয়েছে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি জামাল হোসেনের কাছে। আমি একটু বলে নিই, জামাল হোসেন একজন সাহিত্য ও সঙ্গীত প্রেমী। তিনি নিয়মিত লেখেন। সম্প্রতি তিনি গীতিকার ও নাট্যকার হিসেবে খ্যাতি লাভ করেছেন। জামাল হোসেনের লেখালেখি শুরু কিশোর বেলার থেকে। বাকিটুকু আমি কবির মুখ থেকেই শুনবো। কেমন আছেন ভাইয়া? আপনি আপনার লেখালেখি সম্পর্কে একটু বলুন। কবে থেকে লেখা শুরু করেছেন, কেন লিখছেন, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বললে ভালো হয়। এবং আপনি বাকিটুকু এই জন্যই বলেছি যে আপনার মুখ থেকে শুনবো, কবির মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ। যেহেতু বিজয়ের মাস, আমি আমাদের এই বিজয় অর্জন করতে গিয়ে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, এবং যারা আমাদের জীবিত শহীদ গাজী আমরা বলে থাকি, যারা বিজয়ী হন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং সারা বিশ্বে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আসলে লেখালেখির ব্যাপারটি আমি কিশোরকাল থেকেই করি, স্কুল জীবনে, কলেজ জীবনে এবং বিশ্ববিদ্যালয় জীবনে। এবং আমার যদ্দূর মনে পড়ে, আমার প্রথম কবিতা ছিল কবি নজরুলকে নিয়ে, এবং সেটি তখনকার আজাদ পত্রিকা, খুব নামকরা পত্রিকা ছিল, সেই পত্রিকার মুকুলের মাহফিল নামে একটি পেজ ছিল, পাতা ছিল, সেখানে প্রকাশিত হয়েছিল।
তারপর থেকে আমি কিছু গদ্য সাহিত্য চর্চা করি, গল্প লেখা শুরু করি। আমার একটি সংকলন গ্রন্থ এবং দুটি মৌলিক গল্প গ্রন্থ আছে। কোথা সে ছায়া সখী, কোথা সে জল, আর একটি সুবর্ণ দ্বীপে। আর এরপরে আমি কবিতা প্রেমে পড়ি আর কি, গদ্য লিখতে লিখতে। এবং এর একটা ব্যাকগ্রাউন্ড আছে যে আমার একজন বন্ধু আছেন বাংলাদেশের, কবি মারুফুল ইসলাম, আমার সহকর্মীও বটেন তিনি। সম্প্রতি তিনি 21শে পদকও পেয়েছেন কবিতার জন্য। তার কবিতা পড়তে পড়তেই কবিতার প্রেমে পড়া। আর বিশেষ করে আমার আরেকজন বন্ধু আছেন, যিনি চট্টগ্রামে থাকেন, কবি শাওন পান্ত। তিনি, তার কবিতা পড়ে পড়েও আমি কিছুটা অনুপ্রাণিত হয়েছি। এবং সবচেয়ে বেশি হলো যে কবিতা আবৃত্তি শুনেছি। এই আবৃত্তি যখন শোনা ধরলাম, ঠিক তখনই কবিতার প্রেমে একেবারে আস্তে পিস্তে জড়িয়ে গেলাম এবং কবিতা লিখতে শুরু করলাম। এবং এই পর্যন্ত আমার 4টি কবিতার বই প্রকাশিত হয়েছে। একটি, প্রথমটি হলো ভালোবাসার গণতন্ত্র, দ্বিতীয়টি হরিণ চোখের শ্যামা মেয়ে, তৃতীয়টি কার আছে মেঘের হৃদয়, এবং এইবার একটি বই প্রকাশ হতে যাচ্ছে অন্য প্রকাশ থেকে, সিথানে সোনার কাঠি। এটা কি উপন্যাস? না না, কাব্যগ্রন্থ। আর আমার ইচ্ছে আছে যে 5টি কাব্যগ্রন্থ হওয়ার পরের থেকে আবার গদ্য লেখা শুরু করব, গল্প বা উপন্যাস। এই, আর লেখালেখি আসলে মনের আনন্দে করি। এটা এমন না যে লেখা আমার জীবিকা না। আমি সরকারি চাকরি করতাম, চাকরি করতে করতে এই অবসর সময়ে চাকরির ফাঁকে ফাঁকে আমি লেখালেখি করতাম। এবং এই বিষয়ে যে আমার যে অর্ধাঙ্গিনী, তারও যথেষ্ট উৎসাহ আছে, যার ফলে লেখালেখিটা নানান কাজের ফাঁকে চালিয়ে যাওয়া যাচ্ছে এবং চালিয়ে আসছে। আশা করি যে সামনে চালিয়ে যাব। আর কবিতা লিখতে লিখতে, এই কবিতাই তো গান আসলে। এক সময়ে আমার কবিতাগুলো থেকে গান সৃষ্টি হলো এবং এখন নিয়মিত গান লিখছি এবং প্রায় 100-3 গান একেবারে রেকর্ডেড অবস্থায় আছে। আর প্রচুর গান লেখা আছে, প্রতিনিয়ত লিখছি। এমন দিন যায় না যে যেদিন 1টি-2টি গান লেখা হয় না বা 1টি-2টি কবিতা লেখা হয় না। আর আরেকটা জিনিস হলো যে এই সমস্ত কিছুর ভিত হলো যে ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত প্রচুর বই পড়া। যদিও এখন দৃষ্টিশক্তির কিছুটা দুর্বলতার কারণে পড়তে অসুবিধা হয়, আর মোবাইল হাতে থাকলে আসলে পড়ার সময়টি কমে যায়। তো তারপরেও এখন প্রচুর অবসর আছে, গান, তারপরে লেখালেখি নিয়ে আছি, আর অবসর জীবনে আছি আমি। এই সময়ে আমার একটা অর্গানাইজেশন আছে, রঙ্গন মিউজিক, যেখানে আমার গানগুলি আমরা প্রডিউস করি এবং মিউজিক ভিডিও আকারে প্রকাশ করছি। এই পর্যন্ত প্রায় 150টি মিউজিক ভিডিও আমাদের প্রকাশ করা হয়েছে। আমার 3টি ইউটিউব চ্যানেল আছে, একটি রঙ্গন এন্টারটেইনমেন্ট। আমার নাটকগুলি এখানে প্রকাশিত হয়। এই পর্যন্ত 11টি নাটক হয়েছে, আরো অনেক স্ক্রিপ্ট আছে, আর গানও হয়েছে অনেকগুলো। রঙ্গন মিউজিক এবং রঙ্গন স্টুডিও, এই দুটাতে আমরা গানগুলি প্রকাশ করি, আপলোড করে থাকি। এই হলো সংক্ষেপে। দুঃখের বিষয় আমরা গান জানা না হলে অবশ্যই আপনার লেখা গান করতাম, কিন্তু আমরা অনেক ভাগ্যবান যে আপনাকে পেয়েছি আমরা এত ব্যস্ততার মাঝেও। ভাইয়া, আমি আপনার কাছে আবার আসব। হ্যাঁ, আমি পেয়ে গেছি কান্তা কবির, তোমাকে আমন্ত্রণ, তোমাকে এখানে। তুমি তো একজন বাচিক শিল্পী, কেমন আছো কান্তা তুমি? আসসালামু আলাইকুম আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং ফারহানা আপু, তোমাকে চমৎকার লাগছে।
আর আমি খুব ভালো আছি, এই তো চলছে। বিজয় দিবসের উপলক্ষে যে আমাদেরকে একটা ফার্স্ট কবিতা তুমি আবৃত্তি করে শোনাও, যে আচ্ছা। বিজয়ের কবিতা, বা তোমার যেহেতু বিজয়ের মাস চলছে, 50 বছর পূর্তি স্বাধীনতার মাস, এটা আমরা একটা স্বাধীনতার কবিতা দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমি আমার পছন্দের, এবং আমি গেস করি সবার ভালো লাগবে এটা, স্বাধীনতা তুমি, কবি শামসুর রহমানের। ওকে। স্বাধীনতা তুমি রবি ঠাকুর, আই এম সরি, ইটস ওকে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ছাত্রা চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান, মুখর ঝাঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণী মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চা খানার মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ছাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদি রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়াই হাওয়াই বনে উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা, খুকি রমন তুল তুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ছিলে নীলি পাতা। যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা। ধন্যবাদ। চমৎকার চমৎকার। আমি আবার আসবো তোমার কাছে। আমি এখন রতন সাহেবের কাছে চলে যাচ্ছি, বাচিক শিল্পী রতন সাহেবের কাছে। জি আপু, হ্যাঁ, অনেক ডিসেম্বর সুন্দর মানে কবিতা বিজয়, শুনলাম। ডিসেম্বর মানেই বিজয়, ডিসেম্বর মানেই গৌরব, ডিসেম্বর মানেই স্বাধীনতা। এই তো 50 বছর পূর্তি স্বাধীনতা আমাদের। আহ ভাই, আমি এখন আপনার কাছে কি শুনতে পারি? এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তো আমি প্রথমে আজকের এই অনুষ্ঠানে কবিতার আগে যারা এই সুন্দর কবিতা বলার সুযোগ করে দিয়েছেন এই বাংলাদেশে, আমরা যারা এখানে লাল সবুজের পতাকা আপনার পেছনে দেখা যাচ্ছে, সবুজের মাঝখানে একটি লাল বৃত্ত। তো আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের সেই দামাল ছেলেদের এবং মেয়েদের, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই লাল সবুজের পতাকাটি আমাদের এনে দিয়েছেন। আজ আমরা স্বাধীন দেশে মুক্ত কণ্ঠে আমরা আবৃত্তি করতে পারছি, কথা বলতে পারছি। যখন আমাদের ভাষা ছিল না, আমাদের স্বাধীনতা ছিল না, আমাদের স্বাধিকার ছিল না। তো আমরা আজকে শ্রদ্ধা ভরে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা, বিনম্র শ্রদ্ধা, যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, এবং বীরাঙ্গনা যারা ছিলেন তাদেরকেও আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা। তো আমি যেহেতু সুন্দর একটি কবিতা আমরা শুনলাম, আমার দেশকে নিয়ে আমি একটি
সুন্দর কবিতা, প্রিয় কবি, সবার পরিচিত আমার দেশকে, এত দেশ, সুন্দর দেশ। তারপর আমি একটা কবিতা বলছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলেম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবষ্টির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। চমৎকার একটি রূপক বনলতা সেন দিয়ে আমার এই সুন্দর মাতৃভূমি যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এনে দিয়েছেন, জীবনানন্দ দাশ বনলতা সেনে খুব সুন্দর করে উপমা দিয়েছেন। আমি এই জন্য কবির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আপু, খুব ভালো লাগলো। আমি তো কবিতার ভিতরে ডুবে গিয়েছিলাম, মনে হচ্ছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো, সকল তুমি দেশের সকল রানী সে দেশের রানী দেশে যে সেজে আমার আমার জন্মভূমি। জন্মভূমি। আমি যখন এই লাইনটা আসলে মনে করি, আমার আমার নিজের অজান্তে আমার চোখ দিয়ে মনে হয় যে আমি সেই কোথায় চলে গেছি, নিজে সেই দেশে। বহুদিন ধরে মনে হচ্ছে যে সেই দেশ দেখি না, নিজের জন্মভূমি। আমি ধন্যবাদ আপনাকে রতন সাহেব। আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমি চলে যাচ্ছি জামাল হোসেনের কাছে, আমাদের আহ, কবি জামাল হোসেন। জি জামাল ভাই, আবার ফিরে আসলাম আপনার কাছে। জি, লেখালেখি তো চলছেই, আমি কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, লেখালেখি জনপ্রিয় লেখক পরিমাণের মানদণ্ড কি হতে পারে, একটু বলুন আমাদেরকে। ধন্যবাদ। আসলে জনপ্রিয়তা এমন একটা জিনিস, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে, যে লেখকের এটা পাঠক সংখ্যা দ্বারা, পাঠক সংখ্যার নিরিখে এটা বিচার করা যায় যে লেখকের পাঠক সংখ্যা যত বেশি এবং যে লেখকের লেখা মানুষ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, সেই লেখকই তত জনপ্রিয়। যেমন আমি একটি বাস্তব উদাহরণ আপনাকে দিই, সেটি হলো যে 2012 সনে আমি বাংলা একাডেমিতে যখন বই মেলা চলছিল, মধ্য দুপুরে আমি একটি স্টলের সামনে প্রায় 400 লোক, আমি একেবারে পেছনের দিকে। কেন? উদ্দেশ্য যে একটি বই কেনা, সেই বইটির লেখক হুমায়ুন আহমেদ। তাহলে এর থেকে বুঝতে পারেন যে মধ্য দুপুর, মাথার উপরে রোদ এবং 400 লোকের পিছনে একটি বইয়ের জন্য লাইন ধরে আছি, কতক্ষণে সেই বই কিনতে পারবো জানি না, এবং আমার মতো আরো শত শত লোক। তাহলে এটাই তো জনপ্রিয়তা।
জনপ্রিয়তা কাকে বলে সেটাই। জনপ্রিয়তা নিয়ে এর বেশি আর, এবং যে লেখকের বই পড়লে মনে হবে যে উনি যে গল্পটা লিখেছেন এই গল্পের নায়ক আমি, বা এই গল্পের নায়িকা আমি, বা আমার জীবনটাই তিনি ফুটিয়ে তুলেছেন। ভাইয়া দর্শক তো গ্রহণ করতে হবে, রাইট? তখনই তো জনপ্রিয়তা। রাইট রাইট। কিন্তু এখনকার পাঠক তো ভীষণ কঠিন হয়ে গেছে। আমি সবসময় এটা বলি, ওরা গ্রহণ করতে চায় না। ওরা যে কি চায়, আমরা বা কি বা দিতে পারছি ওদেরকে, মানে ভীষণ কঠিন এখনকার পাঠক, ভীষণ কঠিন। আগে আমি বলবো পাঠকের দোষ নেই, আসলে সময়ের পরিবর্তন। এক একটা সময়ের চাহিদা একরকম। এখন আমরা জানি সারা দুনিয়া ব্যাপী ডিজিটাল একটা ঢেউ চলছে। মানুষ, আমার হাতে যে মোবাইলটি আছে, আমার এখন সবকিছুই এটির মধ্যে। আমার এটির মধ্যে টেলিভিশন, এটির মধ্যে খেলা, এটির মধ্যে কবিতা, এর মধ্যে গান, হ্যাঁ, প্রযুক্তি। এই প্রযুক্তি আমাদেরকে যে ছাপানো বই এটা পড়ার থেকে একটু বিকশিত করেছে, এতে কোনো সন্দেহ নাই। আর তরুণ প্রজন্ম, ওরা কিন্তু এই কম্পিউটার প্রযুক্তি ছাড়া অন্ধ, একেবারে অচল। তারা সারাক্ষণ বসে বসে এই আপনার কম্পিউটারের সামনে থাকে, বিশ্বটা তাদের হাতের মুঠোয়। কিন্তু বই, আমরা যেরকম বই পড়েছি একেবারে তৃষ্ণার্ত হয়ে, আমার মনে আছে যে আমরা দুই বন্ধু হোস্টেলে পাশাপাশি সিটে থাকতাম। আমি একটি বই কিনলে লুকিয়ে রাখতাম বিছানার তলে, যাতে ও টের না পায়, কারণ সে পেলেই বইটা নিয়ে যাবে, আমি আগে পড়তে পারবো না। এই যে বইয়ের প্রতি আকর্ষণ, সেই জিনিসটা এখন নেই। এখন আকর্ষণ সমস্ত কিছু এই কম্পিউটার নামক এই বক্সের ভিতরে। অতএব পাঠকের না, আসলে এটা সময়ের পরিবর্তন। সময় মানুষকে এখন ছাপার অক্ষরে মুদ্রিত বই থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটা আমি কারো দোষ বলবো না, এটা সময়ের উপরে আমি দোষটি চাপিয়ে দিলাম। আমি সবসময় বলি আর কি, এত কঠিন হয়ে গেল। আর আমরা তখন ছোটবেলায় নীলাঞ্জন গুপ্ত বা বিমল মিত্র, যেটাই বলুন না কেন, আমার এখনো মনে আছে আমার মা আমাকে মানে ভীষণ পিটিয়েছিল। আমি ক্লাস 5-এ বিমল মিত্র ফার্স্ট উপন্যাস ছিল, 5 কি 4, ফুল ফুটে না ফুটুক। তখন বললো যে আমার মা বলছিল যে এই বয়সে তুমি এই বই পড়বা? কিন্তু আমি চাই যে আমার বাচ্চারা যখন ছোট ছিল যে পড়ুক একটা উপন্যাস, অ্যাটলিস্ট বই পড়ুক, বই নেশাটা থাকুক। আর তখনকার দিনে আমাদের এতই নেশা ছিল, আমরা এতই ভালো পাঠক ছিলাম, মানে যারা লিখতেন ওনাদের চিন্তা করতে হতো না যে কে গ্রহণ করছে কে করছে না। এইটাই। ভাই আমি তাহলে সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি। হয়তো একজন কবি হিসাবে আপনার জন্য একটু কষ্টকর উত্তরটা দেওয়া। কার লেখা গল্প কিংবা কবিতা পড়তে আপনার ভালো লাগে? যদিও কবিদের বলা উচিত না, তারপরেও। আসলে পড়াশোনার কথা তো আমি আগেই বললাম যে ছোটবেলা থেকেই পাঠ অভ্যাস আছে, এখনো পড়ি, ফাঁকে ফাঁকে পড়ি। যখনই সময় পাই বই একটা সাথে থাকে, সিথানে বই থাকে, কাজের অফিসে কাজের হাতের ডান দিকে বা বাম দিকে বই থাকে, গাড়িতে বই থাকে, যখনই সময় পাই বই পড়ি। আর সব লেখকের কবির বই পড়ার চেষ্টা করি। তবে আমি প্রথমেই বলেছি, আপনি উদাহরণ থেকে বুঝেছেন যে হুমায়ুন আহমেদ আমার অত্যন্ত প্রিয় একজন লেখক, আমারও প্রিয়। আর কবি হিসাবে রবীন্দ্রনাথ কেই সবচেয়ে এখনো আমি সবার ঊর্ধ্বে রাখি, তার কবিতা পড়ি। আর এছাড়া আপনার এই যে আমাদের মুস্তাফিজ ভাই পড়লেন জীবনানন্দ দাশের কবিতা, আমাদের নির্মলেন্দু গুণ, আমার বন্ধু আছে 21-এ পুরস্কার প্রাপ্ত মারুফুল ইসলাম, নতুন যারা লিখেন তাদের কবিতা পড়ি। মানে পড়ার ক্ষেত্রে আমার কোনো বাজ বিচার নেই। তবে প্রিয় হুমায়ুন আহমেদ এখনো। এছাড়াও ইমদাদুল হক মিলন, আনিসুল হক, সুমন্ত আসলাম এবং তরুণ যারা লেখেন, তরুণদের বই আমি ইদানিং একটু বেশি বেশি পড়ি, তাদের অনুপ্রাণিত করার জন্য। আর সামনে তো বই মেলা, প্রাণের মেলা, এখানে নিজের বইও থাকে, অন্যদের বইও নেড়ে চেড়ে দেখি। আর বই কেনা অত্যন্ত শখ। আবার
গত বইমেলায় সেই পুরানো বইগুলি আপনার সেই নিমাই ভট্টাচার্যের তারপরে সমরেশ মজুমদারের দেখি যে সুন্দর মলাটে সেই বইগুলি এসছে, প্রায় 30টার মতো বই কিনলাম যে আবার পড়বো। ওই সময় পড়েছি একরকম লেগেছে, আর এখন পড়লে হয়তো রিয়েল মিনিংটা বুঝতে পারবো। এইভাবে পড়াশোনার মধ্যে আছি। খুব ভালো। কবিতা বা গল্প কোনটা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? বললাম তো এক সময় গল্প লিখতাম, তখন গল্প লেখার দিকে ঝোঁক ছিল। আবার এখন কবিতার প্রেমে পড়েছি। কবিতা লিখতে লিখতে আমার ইচ্ছে আছে যে 5টা বই হলে পরে আবার গল্পের দিকে ঝুঁকবো। ফাঁকে ফাঁকে লিখি, অল্প অল্প লিখে রাখছি, সেগুলিকেই পূর্ণতা দেব। আর এখন আমার অতীতের গল্পগুলি নিয়ে নাটক করছি, আবার নতুন গল্প লিখেও নাটক করছি। তো আমার মনে হয় যে নাটকের প্রয়োজনেই আবার লেখা শুরু করতে হবে। ইচ্ছে আছে যে উপন্যাস, গল্প। আর আসলে কি বাংলা সাহিত্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশি সাহিত্যে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করার পরে একটা মনে হয় যেন একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আবার ইমদাদুল হক মিলন সাহেবকেও আগের মতো পাচ্ছি না। আনিসুল হকও কেমন যেন একটু থমকে আছেন। আমার মনে হয় যে সব মিলিয়ে একটা শূন্যতা বিরাজ করছে। তো এই সময়ে কিছু তরুণ লেখক আছেন, তারা এগিয়ে আসছেন এবং আরো সবাইকে এগিয়ে আসতে হবে। তাইলে সেই ওই শূন্যতা তো আর পূরণ হবে না, কিছুটা হলেও আবার সাহিত্য, এই গদ্য সাহিত্যটা একটু বেগবান হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আবার ফিরে আসবো আপনার কাছে। আমি এখন চলে যাচ্ছি কান্তা কাবিরের কাছে। হ্যাঁ কান্তা, কবিতা কি লেখা হয়? তুমি তো, আমি জানি তুমি লেখালেখিও করো মাঝে মাঝে, হয়তো ব্যস্ততার মাঝে সময় পাও না। হ্যাঁ আপু, কবিতা তো একটি দুর্বলতার জায়গা, কবিতার প্রেমে পড়ি। কবিতা লিখি, হ্যাঁ কবিতা লিখে ফেলি। সাথে গল্প লেখা হয়, মানে লেখালেখি বলতে? হ্যাঁ কবিতা লেখা হয়, ওই যে যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা, মানে যেমন ইচ্ছে লিখে ফেলি, কখনো কখনো সেটা। হ্যাঁ ওটা আমাদের সবারই, যে যেমন ইচ্ছে পরে ওটাকে গুছিয়ে একটা ফাইল করার ভিতরই সেটা, বা একটা পাণ্ডুলিপি তৈরি করাই সেটা একটা কবিতা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন ইচ্ছে আমরা তাই লিখি, সবাই লিখে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি শোনাবে আমাদেরকে? তুমি তোমার মতো করে শোনাও। আমি জানি এই কবিতাটা আমি যেটা শোনাবো এটা আমি তোমাকে উৎসর্গ করছি, কারণ এই কবিতাটা তোমার খুব পছন্দের। তুমি মাঝে মাঝে আমাকে বলো যে একটু পড়ো তো। এটা হচ্ছে অভ্র ভট্টাচার্যের লেখা, আমি ঈশ্বরকে সব বলে দিব। খুব সুন্দর, ভীষণ সুন্দর। তোমার আবৃত্তিটা আমি আগেও শুনেছি, তুমি পড়ো, ভীষণ সুন্দর। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা, বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মরণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা অ্যালান কুর্দি, কাঁটা তারে ঝুড়ে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে।
ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন সব হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব। খুব হ্যাঁ সুন্দর। আপু। হ্যাঁ, আমার বরাবরই এই কবিতাটা ভালো লাগে, তোমার কণ্ঠে আরো সত্যি কথা আরো তুমি ফুটিয়ে তুলেছো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা আবৃত্তি, ভীষণ ভালো লাগলো। এখন কি আরেকটা কিছু শোনাবে? হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, বলো। তার আগে একটা কথা বলে নিই। হ্যাঁ sure. আসলে কবিতা কবিতা হচ্ছে আমার প্রাণ। মানে কবিতা আমাকে সমৃদ্ধ করে, কবিতা আমাকে সমৃদ্ধ করে। এবং হয় না যে মানুষ গুনগুনিয়ে গান করে, আমি গুনগুনিয়ে গান করি না, আমি গুনগুনিয়ে কবিতা পড়ি। আমার কখনো কখনো এমন হয় যে কবিতা পড়তে পড়তে আমি রাস্তা ভুলে যাচ্ছি, আমি একলা একলা কবিতা পড়ছি, রাস্তা দিয়ে হাঁটছি, বোঝা কবিতা যায়, পড়ছি। কবিতা প্রেমী বোঝা যায়। বোঝা যায় কবিতা আচ্ছা, আমি প্রেমী। এখন একটা অন্যরকম কবিতা শোনাই, খুব ভারী ভারী কবিতা হ্যাঁ হয়ে sure. গিয়েছে। হ্যাঁ 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 একটা প্রেমের বিরহের কবিতা শোনাই। সেটা হচ্ছে শিওর। যে পূর্ণেন্দু পুত্রীর কথোপকথন আমাদের সবার অনেক প্রিয়। এখানে শুভঙ্কর আছে, এখানে নন্দিনী আছে। তো কথোপকথন 30 থেকে আমি কয়েকটা লাইন আপনাদেরকে মানে তোমাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে নন্দিনী বলছিল শুভঙ্করকে, তুমি আমার সর্বনাশ করেছ শুভঙ্কর, কিচ্ছু ভাল লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার 10 দিগন্ত। এখনই বৃষ্টি নামলেই কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ। এখনই জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভাল লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে, সাবানে, সেন্টে, সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিষাদে, বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি। দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত শাকও ভেঙে চুরমার। কিচ্ছু ভাল লাগে না আমার, কিচ্ছু ভাল লাগে না শুভঙ্কর। খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে পূর্ণেন্দু দিদি, এমনি ওনার সব ধরনের কথোপকথন বা ভীষণ সুন্দর। তোমার গলা অনেক সুন্দর ফুটিয়ে তুলেছে তুমি। ধন্যবাদ আবার আপু। আসবো তোমার কাছে। হ্যাঁ, আমি এখন চলে যাব রতন সাহেবের কাছে, বাকি শিল্পী মোস্তাফিজুর রহমান রতন। হ্যাঁ একটা আমি হ্যাঁ বলেন। আপু, স্বাধীনতার কবিতা মানে স্বাধীনতার কবিতা, স্বাধীনতার মাস, বিজয়ের মাস, জি আমাদের এটা হচ্ছে সবচাইতে বড় বিজয় বাংলাদেশের জন্য। আমার 50 দেশ বছর। আমার কাছে সবচাইতে বড়। হ্যাঁ, 50 বছর পূর্তি হয়ে যাবে। তো আমরা হয়তো ফিরে পাবো না সেই বীর সন্তানদের। তো তাদেরকে আমরা তাদের যে কষ্টের কারণ মানে যে কষ্ট করে স্বাধীনতা এনে এনে দিয়েছিলেন, কবিরা কিন্তু খুব সুন্দর করে তাদের কবিতায় সেগুলি তুলে এনেছিলেন। অসম্ভব রকমের সুন্দর সুন্দর কিছু কথা তারা লিপিবদ্ধ করে গিয়েছেন। কিভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে গেল, তারপরে শহীদ হলো, সেই কথাগুলোকে আমাদের এই মাসে বেশি বেশি তুলে আনা উচিত মনে করি। আপু সুন্দর কবিতা আবৃত্তি করেছে, তারপরেও আমি চেষ্টা করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতাটা একটু আবৃত্তি করার চেষ্টা করছি। ভীষণ ভীষণ প্রিয় এটি একটা একটি কবিতা অসাধারণ আমার। কবিতা, হয়তো ভুল হবে, তারপরেও আমি চেষ্টা করছি। না আমি চেষ্টা করতে পারি মাত্র আমরা। না না না। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসের।
তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটায় ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য এক থুড়থুড়ে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের ঝিলিক, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, আর ফুসফুস, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনিত তুলে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশেন উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে। ধন্যবাদ আপু। খুব সুন্দর হয়েছে স্বাধীনতা। সত্যি তো, আহ, লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এই আমাদের দেশ, আমাদের মাটি, সবকিছু মিলিয়ে সত্যি আমরা বুকে লালন করি আমাদের বাংলাদেশ। সব শহীদের প্রতি শ্রদ্ধা রেখে পুরো মাসটাই আমি এই অনুষ্ঠানটা অব্যাহত রাখবো সবার জন্য। কারণ এ এটা আমাদের আমাদের সবার গর্ব। উচিত, এটা আমাদের গর্ব। সবারই উচিত আমাদের এই মাসকে শ্রদ্ধা জানানো। শ্রদ্ধা সবসময় জানানো। হয়তো সবসময় সবাই আমাদের আসলে আমরা এত বিজি থাকি যে পারা যায় না, কিন্তু যেই মাসে আমাদের স্বাধীনতা মাস, আমাদের সবার উচিত যে সেই মাসটা এতগুলা প্রাণের বিনিময়ে যেখানে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে কিছু করতে না পারি, সম্মান তো জানাতে পারি। আমরা আমাদের ভাষায়, আমাদের হ্যাঁ, কবিতায়, যে আজকে যে কবিতায়। অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সাজিয়েছেন লাল সবুজ দিয়ে, আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু যে শাড়িটাও যেখানে লাল আছে। সবুজের মতো করেই। ধন্যবাদ লাগছে ধন্যবাদ। আজকে, মানে খুবই ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আমরা বাইরে থেকে কতটুকুই আর পারি, যতটুকু পারি চেষ্টা করি নিজের দেশকে স্মরণ করতে, নিজের দেশের মাটিকে, দেশের মানুষকে, দেশের এই এই ছোট ছোট অনুষ্ঠানগুলাকে আমরা
এটা এটা তো আসলে একটা অনুষ্ঠান না, এটা আমাদের বাঙালির গর্ব, আমি বলবো এটা আমাদের রাইট। কর্তব্য। এটা আমাদের আমাদের নিজেদের বাচ্চাদেরকে পৌঁছে দেওয়া, তাদেরকে বলা যে কিসের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। এটা আমাদের কর্তব্য বলা সবাইকে। এটা তো হুম, আমাদের আসলে আমরা নিজেরা এত গল্প করতে নৈতিক পারবো। দায়িত্ব আপু নৈতিক দায়িত্ব এটা আমাদের। নৈতিক দায়িত্ব। সত্যি কথা, হুম, যে যেখানে আছেন, যে যে দেশে আছেন, সেটা আমেরিকা হোক, বাংলা হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, বা ভারত হোক, সবাই সবাই আমরা বাঙালিরা অ্যাটলিস্ট বলতে পারি যে কত কষ্টের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। জি ধন্যবাদ আপা। রতন ভাই আপনাকে। এখন আরেকটা কিছু শোনালে ভালো হয়, একটা আল কবিতা শোনা। মাহমুদের সেই আমার দেশকে নিয়েই একটি সুন্দর কবিতা উনি লিখেছিলেন, আমার কাছে ভাল লাগে, বারবার পড়ি আমি এই কবিতাটি। মানে শব্দের কিছু ঝিলিক কিছু কবিতা রেখে, মানে কিছু কবি রেখে যায়, আমার শামসুর মায়ের রহমানের। সোনার তারপর নলক। হ্যাঁ, আপু আমার মায়ের সোনার নলক। আমি আপনি বুঝতে বুঝতে পেরেছি, পেরেছেন। আপনি যখন আল মাহমুদ বলেছেন তখন মনে হলো যে উনি তো খুবই সুন্দর একটা কবিতা। রূপক কবি, আমার কাছে অনেক ভালো লাগে এই কবির কবিতা হ্যাঁ, আবৃত্তি করতে। হ্যাঁ, শিওর। কবি আল মাহমুদের নোলকটা আমি একটু, যদি আপনি বলেন তাহলে শোনাতে পারি। হ্যাঁ, অবশ্যই ভাইয়া, অবশ্যই। নোলক, কবি আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজে হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ির বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে, সবুজ বনের হরিত টিয়ে করে রে ঝিকমিকে। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি, নোলক পরিণাত। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। খুব আপু, সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে ভাইয়া। আসলে মানে নলক কবিতাটা আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করতাম। রূপক কবি, রূপক, আমি মনে হয় রাইট। রূপক কবি, খুব সুন্দর। ভীষণ সুন্দর। আবার আসবো আপনার কাছে। আমি এখন চলে যাচ্ছি কবি শ্রদ্ধেয় জামাল হোসেনের কাছে। জি ভাইয়া, আবার আসলাম জি কবির আছি। মুখ থেকে কিছু শোনার জন্য। ভাইয়া কি কোনো কবিতা বা কিছু শোনাতে চান, বা পাঠ? আমরা যারা লেখালেখি করি আমরা আসলে আবৃত্তি বলবো না, আমরা পাঠ বলবো। কোন পাঠ আপনার নিজস্ব কোনো ইয়ার থেকে শোনালে খুবই ভালো হয়, আপনার পছন্দ মতো। আচ্ছা আচ্ছা। সাধারণত হুম, এখন তো আর আবৃত্তি করি না। তো যেহেতু আপনি বলেছেন, জি, দুই একদিনের মধ্যেই বিজয় দিবসকে সামনে রেখে একটা গানও বলা চলে, কবিতাও বলা চলে। এটি শিওর। লেখার পরে আসলে গান হিসাবে সুর করার জন্য আমি দিয়েছি আমাদের এক সুরকারকে। তো সেটাই ছোট্ট একটা কবিতা, সেটি আমি আচ্ছা, এখন শোনাচ্ছি। হ্যাঁ, আর আপনি ওই পাঠের দুজন মতো করেই করেন। ইতিমধ্যে দুজন বাচিক শিল্পী হুম, হুম। আবৃত্তি শুনলাম, চমৎকার। আহ, আহ, আমাদের মোস্তাফিজ সাহেব কবি আল মাহমুদের নোলক এবং কবি শামসুর রহমানের একটি কবিতা পড়লেন। আমাদের তরুণ কবি আহ, কান্তা কবির মনে হয় না, উনি ওনার কবিতা শুনলাম, ভালো লাগলো। আসলে কবিতার
প্রেমে একবার যে পড়েছে এর থেকে বের হওয়া খুবই কষ্টকর, মানে সহজে বের হওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, তো আমি আপনার অনুরোধ মোতাবেক আমি আবৃত্তি গান নই ওনাদের মতো, আমি আমার মতো করে বলেছি ভাইয়া, আমরা যারা লিখি আমরা আবৃত্তি গান না, আমরা পাঠ করব, আমাদের পাঠ। কবিতার নাম বিজয় মানে, আমি আমার লেখা, জামাল হোসেন। বিজয় মানে এক পদ্ম পুকুর, বিজয় মানে শান বাঁধানো ঘাট, পা ভিজিয়ে তোমার বসে থাকা চাঁদের জ্যোৎস্নায় ভিজা সারা রাত। বিজয় মানে শোষণের নাগপাশ ছিন্ন করা, বিজয় মানে শান্তি সাম্যের আবাস গড়া। বিজয় হইল ঐক্যের বন্ধন, হাতে রাখা হাত, বিজয় মানে শত্রুর বুকে মরণ অভিঘাত। বিজয় মানে লাখো শহীদের আত্মবলিদান, বিজয় মানে বীর সন্তানের ঘরে ফেরার গান। বিজয় মানে উজানি মাঝির ভাটিয়ালি সুর, বিজয় মানে অঝোর ধারার বৃষ্টি মুখর রাত। মানে এটা মূলত গান। তো আমি আপনার অনুরোধে এটি হাতের কাছে ছিল, খুব সুন্দর হয়েছে ভাইয়া, মানে কথার লিরিক্স গুলা ভীষণ সুন্দর, যে একদম মানে বিজয় মাসের জন্য যে এটা মানে একদম ঠিক আছে। আর যখন এটা গানের রূপ যাবে সেটা মানে একটা অসাধারণ গান হবে বিজয়ের জন্য। খুব সুন্দর হয়েছে। তা ভাইয়া, লেখার সময় কোন বিষয়টা আপনাকে বেশি ভাবায়? গল্প সত্য নাকি কল্পনায় বেশি প্রাধান্য পায়? বলাই তো হয় কবি মানে কল্পনা। তবে অনেক সবটাই যে কল্পনা তা না, একটা বাস্তব একটা ভিত্তিকে, ছোট হলেও, ছোট হোক বড় হোক, বাস্তব একটা ভিত্তির থেকেই কিন্তু একটা কবিতা গড়ে ওঠে। যদি বলি যে সবটাই কল্পনা, সেটাও ঠিক নয়, আবার সবটাই বাস্তব তাও ঠিক নয়। কল্পনা এবং বাস্তব মিলিয়েই একটা কবিতার শরীর গঠিত হয়। অতএব যেখানে কল্পনা নাই সেটা কবিতা হবে না, যেখানে উপমা নাই, যেটি আমাদের মুস্তাফিজ সাহেব বললেন বা কবি আল মাহমুদের কবিতা থেকে বললেন, যে কবি কল্পনা যখন আশ্রয় নেবে তখন উপমার দরকার হবে, উপমা ছাড়া কল্পনা করা যাবে না। একটা ভাবনাকে একটা সাগরের গর্জনের সাথে তুলনা করা হয়, একজন যেমন আপনার মুখখানা চাঁদ মুখ, চাঁদের সাথে তুলনা করা হলো। তো এই যে উপমা কল্পনা এগুলো ছাড়া হবে না। তবে হ্যাঁ, প্রেমের কবিতায় মানুষ নিজের প্রেমিকাকে ভিত্তি করে তারপরে ডালপালা গজায়, এবং যে কোনো একটি লতা দেখেন, কাণ্ডকে ঘিরেই কিন্তু লতা আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে উপরে ওঠে। অতএব কল্পনা বাস্তবতা থেকেই কল্পনার ডানা মেলে পাখি উড়ে গেলে তখন সেটা কবিতা হয়ে যায়। খুব সুন্দর উত্তর দিয়েছেন। জি ভাইয়া, ওইভাবে কিন্তু আমরা যখন যারা লিখি, যে আমরা প্রথমে একটা চিন্তা করি যে না, এই জিনিসটা কল্পনা, একটা বাস্তব কিছু থেকে, যে হয়তো কেউ বলে না, অনেকে বলে না যে আমি লিখতে পারছি না, তো ক্রাইসিস না থাকলে তো লেখা যায় না। এই কথাটা একজন আমাকে বলেছিল, যে আমি হঠাৎ করে আমার ফ্রেন্ডকে বলছি আমি না কয়দিন ধরে লিখতে পারছি না, রাইটার ব্লক। আমি বলছি না, সেটা হবে না। বলে তোমার তো কোনো ক্রাইসিস নেই, ক্রাইসিস থাকলে তুমি লিখতে পারতাম। হোয়াট ডু ইউ মিন উইথ ক্রাইসিস? তখন বললো যে না, কেউ প্রেমের ছ্যাঁকা খায়, কারো দুঃখ আসে, তোমার কিছু নাই, এর জন্য তুমি লিখতে পারবে না। তখন আমি জিত চেপে গেলাম, এটা কেন বললো? তার মানে কি যাদের দুঃখ নাই তারা কি লিখতে পারবে না? দুঃখ ছাড়া কি মানুষ হয়? এটা তো ঠিক না, সবারই সব রকম কিছু না কিছু থাকে। আসলে লেখার একটা নিজস্ব গতি আছে। আপনি যখন একটি শব্দ লিখতে পারবেন, দেখবেন ওই শব্দটি আরেকটি শব্দকে ডেকে আনছে, এভাবে আস্তে আস্তে কবিতার শরীরটি গঠিত হয়। আর হ্যাঁ, বিশেষ বিশেষ সিচুয়েশনে মানুষ কিছুটা আবেগপ্রবণ হয়, তখন মানুষের ভিতরের পবিত্র শক্তিটা বেশি প্রকাশ পায়। কিন্তু দুঃখ ছাড়া, বেদনা ছাড়া,
বা প্রেমে ব্যর্থ হওয়া ছাড়া যে কবিতা লেখা যাবে না, এটা আমার মনে হয় যে এটা হয়তো আর অনেকে মনে সবসময় করে তরুণরা। না, ওই বিশেষ পরিস্থিতিটা তাকে হয়তো একটু বেশি উন্মুক্ত করে, বেশি অনুপ্রাণিত করে, বা অটোমেটিক তার ভিতর থেকে কিছু আবেগ চলে আসে, এটা ঠিক। কিন্তু সর্বাবস্থায় সেটা ঠিক না। আপনি যখন একটা জিনিস চিন্তা করবেন, দেখবেন, আপনার পারিপার্শ্বিকতার দিকে তাকাবেন, একদিন হঠাৎ দেখবেন যে সকালবেলা উঠে আকাশের দিকে আকাশটা অত্যন্ত নীল, আরেকদিন দেখবেন অজোর ধারায় বৃষ্টি হচ্ছে, আরেকদিন একটা পাহাড়ের দিকে তাকালে মনে হবে বাহ কি সুন্দর পাহাড়। হ্যাঁ, সমুদ্রের কাছে গেলে এমনিতেই কবিতা চলে আসে। আমি যতবার কক্সবাজার গিয়েছি ততবার একটি কবিতার সাথে নিয়ে এসেছি। অতএব কবির ব্যক্তি অনেক বড়, তার চতুর্থ দিগন্ত 10 দিকেই তার কবিতা ছড়ানো, কবিতার শব্দ ছড়ানো। আপনি তুলে তুলে আপনি ঝিনুকের থেকে মুক্ত নিয়ে যেমন মালা গাঁথবেন, বা ঝরা শেফালি ফুল আজল ভরে তুলে যেমন এনে মালা গাঁথবেন, কবির চতুর্পাশে সমস্ত কিছু ছড়ানো থাকে নুড়ি পাথরের মতো, আপনি তুলে তুলে কবিতা লিখবেন, মালা গাঁথবেন। ঠিক বলেছেন ভাইয়া। যেখানে কিছু কিছু কবিতার সৃষ্টি হয় কিছু কিছু জায়গা। আমি এবার ইন্ডিয়াতে গিয়েছি, ক্যালকাটায়, জোড়াসাঁকোতে। ওখানে আমি বাইরে বসেই একটা কবিতা, মানে গাড়িতে এসেই বলে যে কয়েকটা লাইন প্রথমে লিখে চলে এসেছি হোটেলে, বলছে না ওটা রূপ দিব। ওটা হয় শেক্সপিয়ারের ওখানে গেছে, ওখানে মনে হচ্ছে যে ওখানে একটু লিখে ফেলি। ওটা ঠিকই বলেছেন ভাইয়া। আমরা এখন চলে যাচ্ছি বাচিক শিল্পী কান্তা কাবিরের কাছে। আমি ভাইয়ের কাছে ফিরে আসবো। কান্তা, হ্যাঁ, কবিতা কিভাবে প্রভাবিত করে? শুনছিলাম, মানে ওনার কথা কেন শেষ হয়ে গেল আমার মন খারাপ হচ্ছে। আর রতন ভাইয়া, আপনার নোলক কবিতাটা অসাধারণ হয়েছে। আপনি কিন্তু আমাকে এই কবিতাটা শিখিয়ে দেবেন। আমি এত ভালো আমি এটা করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করেছি আবৃত্তি করার জন্য, আমার হয় নাই কেন যেন। অনুষ্ঠান শেষে রতন ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি তোমাকে দেখিয়ে দিবেন বা বলে দিবেন। হ্যাঁ কান্তা, এখন আমি আসি তোমার কাছে। কবিতা কিভাবে প্রভাবিত করে বলো? কবিতা প্রবাহিত করে ঝর্ণার মতো আপু। ঝর্ণা যেমন, মানে আমি বলবো আসলে কবিতা আমাকে প্রবাহিত করে ঝর্ণার মতো। কবিতা পড়তে পছন্দ করি, কবিতা ভালোবাসি। আর কবিতার ক্ষেত্রে যেটা হয় যে কবিতা মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে প্রতিবাদী হতে সাহায্য করে এবং নির্মল আনন্দ দেয়। কবিতার ভিতরে সব কথা বলা হয়ে যায়। কবিতা প্রবাহিত করে। হ্যাঁ, সুন্দর উত্তর। তা এখন আমরা ওই ঝর্ণার মতো প্রবাহিত হয়ে আমরা এখন কি শুনবো বলো? আমি তোমাকে শুনতে পাইনি আপু। বলেছি আমরা এখন কোন কবিতাটা শুনবো? ও আচ্ছা, আমি এখন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা পড়বো। আমার ফ্রেন্ডরা আমাকে বারবার রিকোয়েস্ট করছে পড়ার জন্য, তো ওদের জন্য পড়ছি আমি। রুদ্র মূলত আমার খুব প্রিয় কবি। চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী। চলে গেলে আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে মাথা নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবনে বেঁচে থাকা যায়? বিদায়ের সেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়াই দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি জীবনে ফুরলো নাকি। এমনি করে সবাই যাবে, যেতে হবে। আপু খুব সুন্দর। আমি তোমার কবিতার ভিতরে ডুবে গিয়েছিলাম যে চলে যাওয়া মানে প্রস্থান নয়। এটা অসাধারণ একটা কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, অসাধারণ। আসলে
ওনার এই কবিতাটা উনি চলে যাওয়ার পরে আরো বেশি শুনেছি আমি আমি নিজে। ওটা চলে যাওয়া মানে প্রস্থান নয়। আর এখন আরেকটা শোনাও, কি শোনাবে? আর একটা শোনাবো। হুম, আচ্ছা, এখন একটা দেশের কবিতা শোনায়। হ্যাঁ, শিওর। এটা সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তার সুত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙারি বহরে থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে, আমি তো এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবনী ঠাকুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়কের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি পাশ, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। খুব সুন্দর, ভীষণ সুন্দর, সত্যি অনেক ভালো লাগলো। বিজয়ের মাস, বিজয়ের কবিতা দিয়ে আমরা শুরু করেছি, মাঝে মাঝে সবাই বিজয়ের কবিতাই পড়ছে, শুনে খুব ভালো লাগছে। দর্শক শ্রোতাদেরও অনেক ভালো লাগছে, সবাই অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আমি এখানে, সবাই মুগ্ধ। আবার তোমার কাছে ফিরে আসবো, আমি এখন চলে যাচ্ছি বাচিক শিল্পী রতন রতন মোস্তাফিজুর রহমান ভাই রতনের কাছে। জি রতন ভাই, ডিসেম্বর জি মানেই আপু। বিজয়। হ্যাঁ, ডিসেম্বর মানেই বিজয়, ডিসেম্বর মানেই মুক্তি, ডিসেম্বর মানেই স্বাধীনতা। আহ উচ্চারণ ও বাচনিক উৎকর্ষ বিচারে বাংলা ভাষার মাধুর্য আপনাকে কিভাবে কতটুকু টানে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। উচ্চারণের মাধুর্য, আসলে বাংলা ভাষা, আমার মনে হয় যে বাংলা ভাষা এমন একটি ভাষা, এত মধুর একটি ভাষা। এখানে তুই আছে, এখানে তুমি আছে, এখানে আপনি আছেন, মানে কত সুন্দর সম্বোধনের ভাষা। ইউ নেই এখানে, শুধুমাত্র একটি শব্দ নেই এখানে। খুব সুন্দর মানে উপমা দিয়েছেন। দেখেন ভীষণ সুন্দর। কত চমৎকার, তুই তুমি এবং আপনি, এই তিনটা জিনিস একই জিনিস, এত রূপক ভাবে বিভিন্ন ভাবেই মানে আমরা সম্বোধন করতে পারি। আমি আমার মাকে তুমি বলে, মাকে তুই বলে, মামাকে আপনিও বলতে পারি। মানে যা দিয়ে বলবেন না কেন সেটা যেন মিষ্টি। মানে বাংলা ভাষা কেন এত বেশি, এর জন্য মানুষ কেন, এই বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, অনেকে হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু আমার মনে হয় আমার ভাষা, এই ভাষার একটি খুব সুন্দরতম মানে দিক রয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত হৃদয় ছোঁয়ানো এই ভাষাটা। হৃদয় ছুঁয়ে যায়, আমার হৃদয়টা ভরে যায়। আমরা গর্বিত বাংলা ভাষা আমাদের ভাষা, এই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে। এক নম্বর উচ্চারণের দিক আন্তর্জাতিক থেকে আমি মাতৃভাষা। মনে করি আমরা বাংলা ভাষাটাকে যদি আমরা অবহেলা করি, আঞ্চলিকতা দিয়ে
সাজিয়ে রাখি, আঞ্চলিকতা থাকবে ঠিক আছে, কিন্তু এটা যদি সব সময়ের জন্য আমরা সাজিয়ে রাখি তাহলে কিন্তু এই ভাষার প্রতি শ্রদ্ধাটা কম হবে। আমাদের সবার উচিত, আমার নিজে থেকেও, আমিও আঞ্চলিকতার বাইরে নই, সবাই আঞ্চলিকতা থাকে এরকম। তা আমরা চেষ্টা করছি যে আঞ্চলিকতাগুলো যেন সবাই দূরীভূত করে শুদ্ধ প্রমিত ভাষায় কথা বলি এবং এই ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিই। বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিরা যারা, আমরা যদি ছোট্টবেলায় ওই যে প্রাইমারি স্কুলে যখন পড়ি, স্কুলের টিচার যদি সুন্দর মানে শুদ্ধ ভাষায় কথা বলে, কিংবা আমাদের মা গুলি যদি শুদ্ধ ভাষায় কথা বলতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই কষ্টটা হতো না। এই জন্য আমি মনে করি একটি সুন্দর মা, যারা মা আছেন তাদেরকে উচিত ছোট্ট অ আ ক খ কিন্তু মার কাছ থেকেই শেখে। প্রথম মাকে শিক্ষাটা সকল বাচ্চারা মার কাছে উদাহরণের শিখে। মানে সকল উদাহরণের সবচেয়ে প্রকৃষ্ট হচ্ছে মা, সবচেয়ে বেশি সংবর্ধিত মা। আমি মা গুলি কি বলবো, আসলে আমাদের মারা যারা আছেন তারা যদি তাদের সন্তানকে এই ভাষাটিকে সুন্দরভাবে শেখান, তাহলে আবৃত্তি হবে না, কথা বললে আবৃত্তি হয়ে যাবে। আমি মনে করি আমাদের উচিত সবারই এই ছোট্টবেলা থেকেই যখন আহ, অ আ ক খ শিখি, মামা দাদা এগুলি শিখি, তখন থেকেই আমাদের উচিত আমাদের শুদ্ধ ভাষায় কথা বলা শেখা। কিচ্ছি দেখেন আঞ্চলিকতা আমি কি করেছি, ওদের ভাষা অনেক সুন্দর। আমি কিন্তু নোয়াখালী ভাষাকে খুব ভালো লাগে, বরিশালের ভাষাও ভালো লাগে, সিলেটের ভাষাও ভালো লাগে, চট্টগ্রামের ভাষা হয়তো বুঝি কিংবা বুঝি না, কিন্তু এগুলি থাকবে, এগুলি মাধুর্য আমাদের, এগুলি সৌন্দর্য আমাদের। কিন্তু তারপরে একটি মাদার ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়, মানে একদম মাদার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, যেটা থাকবে মানে আমাদের প্রমিত বাংলা, প্রমিত ভাষা যেটা থাকবে, সেটা সবাই কথা বলা উচিত। এটা কলকাতা বলেন, কলকাতা যারা আছেন তারা বাংলা ভাষাভাষী যারা আছেন, এপার বাংলা ওপার বাংলা এবং সারা বিশ্বের যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করেন, বিশেষ করে বাংলা একাডেমি থেকে শুরু করে সবাই যেন, বিদেশে যারা আছেন, আমার ভাষাকে আরো সুন্দর করে সবার সামনে যেন তুলে ধরা যায়, এই জন্য শুদ্ধ এবং প্রমিত ভাষায় কথা বলা উচিত বলে আমি মনে করি সকলেরই। জি ধন্যবাদ, আপু। খুব সুন্দর। এখন আপনি আপনার মতো করে একটা আবৃত্তি শোনান আমাদেরকে। আমার মতো করে আবৃত্তি শোনানোর চেষ্টা করছি। তখন সত্যি মানুষ ছিলাম, কবি আসাদ চৌধুরীর। মানে যেহেতু আমি আগেই বলেছি, আজ প্রেমের কবিতাগুলি পড়তে ইচ্ছে করছে না এমনি, মানে এই মাসে একটি বিজয়, মানে কি অস্বাভাবিক, কি না, আমরা উৎকণ্ঠার মধ্য খুশি, দিয়ে আমরা লাল বিজয় সবুজের পতাকা ছিনিয়ে উঠিয়েছিলাম, এনেছি। ছিনিয়ে এনেছি আমরা। হ্যাঁ, এই খুশিটা রাইট। আমরা কিন্তু পড়তে পারি, শুনতে পারি আবৃত্তি। এটাই। আমরা যদি এই জন্য বিজয় না, কবিদেরকে, যারা আবৃত্তিকারদের কোনো অবদান নেই, আপনি কবি আছেন, আমাদের সম্মানিত কবি আজকে লাইভে আছেন, আমার মনে হয় যে সকল শ্রদ্ধা তাদের, আমরা শুধু পড়ি মাত্র। মানে তাও আবৃত্তি হয় কিনা জানি না, কবির না যে না, ভাষা, আমরা তো যে তাদের লিখি, লেখার পরে সেটা আপনারা খুব সুন্দরভাবে সেটা গলায় মাধুর্যতা দিয়ে এবং সবার কাছে উপস্থাপন করেন। তখন মনে হয় যে একটা মানুষ বলে না, এই লেখাটা খুব সুন্দর হয়েছে, তো কেউ লেখার পরে কিন্তু কেউ বলে না, কারো গলায় যখন সেটা ফুটে ওঠে সবাই কিন্তু তখন বলতে থাকে যে খুব সুন্দর হয়েছে বা খুব ভালো লাগছে। আপনারাই একটা তবে জিনিস স্রষ্টা হচ্ছে কবিরা, আমি স্বীকার করি। এখানে সবাই লিখেন, আমি লিখতে পারি না, আমি ছোট্ট একটা লিখেছিলাম, তো এরপরে আমার আর লেখা হয়নি। তো আপুও লিখেন এবং সবাই লিখেন, আপনি তো ভালো লিখেন, আমি তো অনেক কবিতা আবৃত্তি করেছি। তো আমি আসাদ পড়ুন চৌধুরীর ভাই, তখন সত্যি মানুষ ছিলাম, যেহেতু সময় বোধহয় কমে যাচ্ছে আমাদের, আমি এটা আবৃত্তি করার চেষ্টা করছি। সমস্যা নেই, হ্যাঁ পড়ুন। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথাকে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিংকুই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। জি আপু, ছোট্ট কবিতা, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, ছোটের ভিতরে কিন্তু কথাগুলো কবিতাটা খুব চমৎকার। ওই যে মানে কই মাছের মতো, শিং মাছের মতো।
মানে জি। যদি বোয়াল গিলেও ফেলে কিন্তু ওই যে মানে কি ট্যাংরা মাছগুলি বলে, ট্যাংরা মাছ কিন্তু খুব ডিয়ারিং মাছ, কাটা ফুটিয়ে দেয় গলার মধ্যে। জি এখন কি আপু, সুন্দর রতন ভাই আরেকটা শোনান আমি আরেকটা গল্প। কবিতা, ছোট কবিতা, আমি আমার খুব পছন্দের এই কবিতাটি। যখন রাত্রি হয়ে যায়, মানে গভীর হয়ে যায়, পৃথিবী যখন দিশেহারা হয়, তখন ফররুখ আহমদের আমার কেন জানি ভাল লাগে এই কবিতাটা, এবং কবির এই লেখাগুলি খুব অসাধারণ লেগেছিল। আমি কি এই কবিতাটা শোনাবো আপু? হ্যাঁ হ্যাঁ শিওর। পাঞ্জেরি, কবি ফররুখ আহমদ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তলে, আমি তাঁর টানে ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরে, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। এ কি ঘন সিয়া জিন্দেগানির বাব, তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি। তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল, আহা পেরেশান মুসাফির দল, দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছে কোথায়, কোন সীমাহীন দূরে। তুমি মাস্তুলে, আমি তার টানি ভুলে, একাকী রাতের ম্লান জুলমাত ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসে দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। মোদের খেলায় ধোলায় লোটায় পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সর্বরি। সৌদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি, ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি খুদিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের। ও কি খোদা তোর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জেরি। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি। দেখো, চেয়ে দেখো, সূর্য ওঠার কত দেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। ধন্যবাদ আপু। খুব সুন্দর হয়েছে সত্যি, মানে এত সুন্দর একদম হয়েছে। মানে হৃদয় ছুঁয়ে গেল। না আপু, আপনার কবিতা অসম্ভব রকমের সুন্দর। আমি কিন্তু খুব, সুন্দর হয়েছে, সুন্দরকে সুন্দর বলতে হবে। হ্যাঁ কান্তার অবশ্যই কবিতা অবশ্যই কান্তার অবশ্যই। মতো সুন্দর, আপনার কবিতা আপনার মতো সুন্দর। সুন্দরকে সুন্দর বলতে হবে। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি কবি জামাল হোসেনের কাছে।
জি, হাজির আছি, বলেন। জি হ্যাঁ। তোমার কাছে আজ বুঝি হার মানলো প্রশান্ত ভোরে নিরেট নীল দিগন্তে, আমার মতে সদ্য জেগে ওঠা অরুণ, অবশ্য মেঘহীন রাতে কোনো পূর্ণিমার চাঁদ হলো আজ লজ্জা পেয়ে মুখ লুকোতো তোমাকে দেখে। কাব্যিকে লাইন দুটি আপনার সৃষ্টিশীলতার অংশ। প্রেম সাহিত্য এবং প্রেম বাস্তবে কি একই নাকি ভিন্ন ব্যঞ্জনার, বলুন। না, আমি তো আগেই বলেছি যে বাস্তব ছাড়া কল্পনাও হয় না, একে অন্যকে ছাড়া হয় না, একটা বাস্তব ভিত্তি তো থাকতে হবেই, একেবারে কল্পনার ফানুস উড়ানো যায় না, এবং সেটা ওই ফানুসের মতোই হবে। অতএব একটা বাস্তব ভিত্তি থাকবে, সেটাকে আঁকড়ে ধরে আপনার কল্পনা এগিয়ে যাবে। অতএব এই যে প্রেম, প্রেম তো সত্য, একটা প্রেম স্বতঃস্ফূর্ত, প্রেম কিন্তু করে না মানুষ, প্রেম হয়, এবং সেটা যখন হয় সেই প্রেমকে কেন্দ্র করেই কিন্তু কল্পনার বিস্তার হয়। তখন দেখবেন সুন্দর সুন্দর চিঠি লেখে, আপনি যখন প্রেমে পড়েছেন, যখন ভাইয়াকে চিঠি লিখেছেন, সেটা কি সবই বাস্তব? সেখানে কত উপমা, কত কল্পনা, কত বিনিদ্র রজনীর চিন্তা ভাবনা আছে না? অতএব একটা বাস্তব ভিত্তি থাকবে, সেটাকে কেন্দ্র করে কল্পনার ফানুস উড়বে, এবং তখনই কিন্তু সেটা হৃদয়গ্রাহী হয়, এবং সেই প্রেমটা আরো ভিন্ন গাঢ় ব্যঞ্জন। হয়। হ্যাঁ, কারণ আমি আপনাকে বলিনি, আমি আপনার যখন টাইমলাইনে গেলাম আমি দেখলাম যে মানে ভীষণ দারুণ দুটা চারটা লাইন, আমি বলেছি যে না আমি নিয়ে নিই, ভাইয়াকে বলবো যে যে আপনার যে সৃষ্টি ওটার ভিতরে ভীষণ দারুণ দারুণ ভাইয়া, খুবই আমি সুন্দর। আমি আসলে আহ, চাকরি তো কিছুদিন আগে মাত্র অবসরে গেলাম, জি চাকরি, সরকারি চাকরি করে অন্য কিছু লেখার অবকাশ খুব কম থাকে, এই জন্য প্রেম ও প্রকৃতি ছিল আমার বিষয়। হ্যাঁ, কারণ সেখানে বিদ্রোহ, দ্রোহ এগুলি আনা সম্ভব ছিল না, কারণ একজন সরকারি কর্মকর্তা হিসাবে। রাইট রাইট। অতএব আমাকে বেছে নিতে হয়েছে শান্তির পথ, শান্তির প্রেমের পথ। পথ, প্রকৃতির পথ। প্রকৃতির পথ, খুব সুন্দর এজন্য বলেছেন। দেখবেন যে আমার 4টি কবিতার বইয়ের মধ্যেই প্রেম ও জি। প্রকৃতি অত্যন্ত মূর্ত, অত্যন্ত নীরব, যে জিনিস হ্যাঁ, যে জিনিসের কোনো ইয়া নেই, নীরব, কিছু বলার নেই, কিছু করার নেই, সেটা একটা ভালো ভাইয়া। আমিও মাঝে মাঝে, আমাকে অনেকে বলে আমি প্রেমের কবি, আমি মনে মনে করি যে বিদ্রোহের ভিতরে যাওয়ার কি দরকার, প্রেম প্রেম সবার মনেই জাগুক। প্রেম তো সবার আচ্ছা, মনেই জাগুক। আমি আহ, আহ, আজকে যেহেতু স্বাধীনতার মাস, জি আমরা স্বাধীনতার কথা বললাম, বিজয় জি দিবসের কথা বললাম, মুক্তিযোদ্ধাদের কথা বললাম, জি। মানে মুক্তিযোদ্ধাদের যোদ্ধা যার কারণে এই দেশ এসেছে, স্বাধীন। স্বাধীনতা যিনি না থাকলে স্বাধীনতা আসতো না, তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাকে নিয়ে আমাদের আমার একটা কবিতা আছে। আমি বলুন। অল্প ছোট কবিতা, আপনি স- যদি অনুমতি হ্যাঁ হ্যাঁ করেন হ্যাঁ আমি হ্যাঁ ভাইয়া একটু বলুন। আমি পড়ে বুঝেছি, শোনাতে আমাদের পারি। জাতির পিতাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কবিতাটার নাম লক্ষিন্দর। রাতটা কি এমনই মেঘলা ছিল, কিংবা সন্নিহিত হ্রদটির জল নিথর, বাতাসও কি টের পেল না কোনো কিছুই, কখন অলক্ষ্যে সাপুড়ে ছেড়ে দিল ফনাতলা বিষধর সাপ, লক্ষ্য ছিল তাদের লক্ষিন্দরের বাসর, লক্ষিন্দর ঘুমিয়েছিলেন নিশ্চিন্তে, দুঃস্বপ্নও তাকে সমীহ করে বসেনি তার ঘনভ্রু চোখের পাতায়, সারা জীবনের শ্রমে ঘামে গড়া তার সবুজ শ্যামল বর্ণিল বাগান, সব ফুল তাকে নিঃশর্ত ভালোবাসে, এই ছিল অন্তর্গত বিশ্বাস। সেই বাগানের এক কোণে কবে সাপেরা করেছে নিপুণ গর্ত, সন্তর্পণে কেউ খোঁজ নেয়নি তা,
কেউ তারে জানায়নি কুৎসিন কালে। একদা খোদ গুখুরের গুহায় তিনি অন্তরীণ ছিলেন, কোন সাপ দুঃসাহস দেখায়নি ফনা তুলবার, দংশন তো বলাই বাহুল্য। অথচ নিজের বাগানে দুধ কলায় পোষা নিজের সাপ দংশিল তারে, প্রাণহীন লক্ষিন্দর পড়ে রইল লোহার বাসরে। অশরীরী কণ্ঠে ওঠে বিলাপ, লক্ষিন্দর নেই নেই নেই। লক্ষিন্দর বেঁচে আছে বাগানের প্রতিটি ফুলের হৃদয়ে, বেঁচে থাকবেন চিরকাল। তিনি যে পিতা, তিনি মানচিত্রের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার কি ভ্রষ্ট সাপের মামুলি দংশনে মৃত্যু হতে পারে? নশ্বর পৃথিবীতে তিনি অবিনশ্বর, অমর লক্ষিন্দর। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব খুব সুন্দর একটা আবৃত্তি। শত আসলে উনি না থাকলে আমাদের দেশ স্বাধীন হতেন না, হয়তো হতো, কিন্তু ওভাবে না আর কি, যে উনি এই এই 50 বছরের যেই স্বাধীনতা অর্জন আমাদের এখানে, আমাদেরকে আসলে ওনাকে স্মরণ করতেই হয় আমাদের। সুন্দর বলেছেন ভাইয়া। আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন চলে যাচ্ছি কান্তা কবিরের কাছে। কান্তা কবির, হ্যাঁ তুমি, আমরা অনুষ্ঠানে যে একদম শেষ পর্যায়ে আমি সবার কাছে একবার একবার করে যাব, এবং তুমি কি কবিতা শোনাবে এখন আমাদেরকে? একটা শোনাও, তারপরে যা বলার তুমি বলো। শেষ করব, কবিতা পড়ব, কিন্তু আমি এখানে আবার আসতে চাই। অবশ্যই অবশ্যই, এনি টাইম। আমার খুব ভালো লেগেছে জামাল ভাই কথা শুনছিলাম, একদম মুগ্ধ হয়ে রতন ভাইয়ের আবৃত্তি শুনছিলাম, ওনাদের কথা শুনছিলাম। আর তোমার এটা তো আমি দেখি, সবসময় দেখি, আমি কোনো এপিসোড মিস করি না। না না, আমি জানি। তো আমি একটু অন্যরকম একটা কবিতা পড়তে চাই। অন্যরকম বলতে আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে, যদি অনুমতি দাও তাহলে পড়ি, কারণ একটু বড়। অবশ্যই পড়ো। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিরাকোটে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মাতাকাই উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়াই বসে মা আবার ধান ভাঙে, ভিন্নি দানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ফেটে ভরেছে। খুব সুন্দর, এই কবিতাটা আসলে খুব সুন্দর। আমি তোমার মুখে এটাও শুনেছিলাম একবার, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি বিশ্ব বাংলা এবং কৃতিকা সম্বন্ধে কিছু বলতে চাইলে বলতে পারো। বিশ্ব বাংলাকে ধন্যবাদ এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে শুধু আমরা চারজনই না, আরো অনেকে আছেন, অনেক গুণী মানুষ আমাদের সাথে আছেন। আমি সত্যি মানে আমি ভীষণ রকমের গ্লাড, মানে
এত মানুষের সান্নিধ্য পাবো আমি সত্যি আপু, আমি জেনেছিলাম কেউ আসবেন এখানে, কিন্তু মানে আমি স্পিচলেস। তো বিশ্ব বাংলাকে ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লেগেছে। আর কীর্তিকার সাথে আছি, আপনারা সবাই কীর্তিকার সাথে থাকবেন। এখানে চমৎকার পোস্ট হয় যেটাতে মন ভালো হয়ে যায়। বিশেষ করে আমি প্রথমেই চলে যাই ওই নোটিফিকেশনে যেখানে শুভ সকাল লেখা থাকে, আসলে মনটাই ভালো হয়ে যায়। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আচ্ছা, আবার দেখা হবে। আবার যাচ্ছে আমি এখন রতন ভাইয়ের কাছে। বাচিক শিল্পী রতন ভাই, আপনি একটা কিছু আমাদেরকে শোনাবেন, ওটা শেষ করে আপনি বলুন যদি শোনাতে মানে বিদায় নেব, আজকের জন্য বিদায় নেব। হ্যাঁ, এরকম ঠিক আছে ভাইয়া, আসলে বিদায় নিতেই হবে, রাত হয়ে গেছে অনেক, আমরা চেষ্টা করছি আর রাত হয়ে গেছে। তো আমি শেষ কবিতা, যেহেতু মানে আপনার উপস্থাপনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সবসময় ভালো হয়, আমি মাঝে মাঝেই দেখি অনুষ্ঠান, সুযোগ পেলেই আমি কিন্তু অনুষ্ঠান দেখি। আর কেন জানি কবিদের প্রোগ্রাম যেখানে আবৃত্তি চর্চা হয়, যেখানে কবিতা হয়, এটা কিন্তু আসলে ভেতরের জিনিস কবিতাগুলি আপু, অনেক ভালো লাগে। এই কবিতাগুলি শুনতেও যেমন ভালো লাগে, আর কবিতা যত বেশি ছড়িয়ে দিয়ে যাবে তত বেশি মানুষের মধ্যে মানে হিংসা, দেশ, এই কলহগুলি অনেক দূর হয়ে যাবে। কবিতা কিন্তু মানুষের কথা বলে, কবিতা মানুষের কথা বলে, ভালোবাসার কথা বলে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বাংলার এই অনুষ্ঠানে, বিশেষ করে আপনার এই উপস্থাপনার অনুষ্ঠানটিকে আরো যেন সুন্দর হয়। যারা দেখছেন সত্যি কষ্ট করে দেখছেন, অনেকেই খুব সুন্দর সুন্দর মানে লেখা লিখছে, কমেন্ট করছে, আমি জানি। আমরা বলতেও পারছি না এখান থেকে, মানে সময় খুব স্বল্প। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন কষ্ট করে এই অনুষ্ঠানটি, আমাদের উৎসাহ দিয়েছেন, অনেক লেখাই লিখেছেন। আমরা হয়তোবা এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা এইভাবে বলতেও পারছি না। সবার জন্য শুভেচ্ছা রইল। আর আমি শেষ কবিতা, যেহেতু বিজয় আমরা ছিনিয়ে এনেছি, আপু বলেছিলেন, সেই বিজয়ের ধারাবাহিকতা আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার, এই একটা গান ছিল, তারপর কবিতা, এই কবিতাটি দিয়ে আমি শেষ করব। তার পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কবি এবং আবৃত্তিকার দুজনে খুব অসাধারণ, মাশাআল্লাহ, মানে খুব ভালো লেগেছে আমার আজকে অনুষ্ঠানটিতে। কান্ডারি হুঁশিয়ার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছেড়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি, বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
ধন্যবাদ আপু। খুব সুন্দর রতন ভাই, খুব সুন্দর একটা আবৃত্তি করলেন, ভালো লাগলো। আমি এখন চলে যাচ্ছি জামাল হোসেনের কাছে। জামাল হোসেন। জি, জি আছি, হাজির ভাইয়া। আছি। হ্যাঁ, আমরা একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনি যদি কিছু বলতে চান বিশ্ব বাংলা কে এবং কৃতিকাকে, আপনার অনুষ্ঠান দিয়ে আমরা শেষ করব, আপনার কথা দিয়ে শেষ করব অনুষ্ঠান। অবশ্যই কিছু তো বলবোই। আমরা তো এখানে আলোচনা করলাম, কবিতা আবৃত্তি করলাম, পাঠ করলাম, কিন্তু আপনার কথা বলা হলো না। আপনাকে আজকে মনে হচ্ছে দুটি পতাকা, একটি আপনার পিছনে আর একটি আমাদের সামনে। ধন্যবাদ, সেটা হলো ফারহানা ধন্যবাদ, হোসেন। লাল ধন্যবাদ। সবুজ, চমৎকার লাগছে এবং উপস্থাপনা একেবারে সাবলীল, ঘরোয়া। এটাই ভালো, অকৃত্রিম যেটাকে বলে। আপনারা আমার আর ঘরোয়া মানুষ, সবাই যারা আছেন, আমি তা আর মনে করি, যারাই এখানে আর আসেন। আর বিশ্ব বাংলা এই যে আয়োজন, এই করোনা কালে মানুষ যেখানে স্তম্ভিত, দিশেহারা, শঙ্কিত, মানুষ আসলে এত অসহায় মনে হয়। আমার এই এত বছর বয়সে আমি মানুষকে এত অসহায় হতে দেখি নাই। ব্যাপক মানুষকে, সারা বিশ্বের মানুষকে, হয়তো হয়েছে কোন একটা পার্টিকুলার দেশে, হয়তো হিরোশিমায় বোমা পড়েছে অথবা অন্যত্র ইরাকে যুদ্ধ হয়েছে, কিন্তু একযোগে সারা বিশ্বের মানুষ এভাবে অসহায়ত্ব বরণ করেনি কোনো কালে। তো যাই হোক, এই যে মানসিক অবস্থা, এই যে দুঃসহ অবস্থা, এর থেকে এই যে আমাদের অনলাইন প্রোগ্রামগুলি, আমি নিজেও একটা করি, আপনি জানেন, আমার মনে হয় মানুষকে কিছুটা শান্তি, স্বস্তি দিচ্ছে এবং কিছুক্ষণের জন্য হলেও এই করোনার ভীতি থেকে দূরে সরিয়ে নিয়ে রাখছে। আমার মনে হয় যে এটা ভালো আয়োজন, শুভ আয়োজন। সাধুবাদ দিই আপনাকে এবং যারা আপনারা দেশের বাইরে আছেন, যারা যখন দেশের বাইরে থাকা হয় তখন দেশকে কিন্তু বেশি বেশি করে অনুভব করা হয়। আমরা যারা আসি, জলের মধ্যে ডুবে আছি, জলের মাঝ জলে আছি, অতটা অনুভব করি না হয়তো অনেক সময়, কিন্তু আপনারা যারা বাইরে আছেন তারা বুঝেন যে দেশ কি জিনিস। হ্যাঁ, এই জন্য এই ধরনের আয়োজনের মাধ্যমে আপনার সাথে এবং যারা বাইরে আছে তাদের সাথে একটা সংযোগ তৈরি হয়। আজকে দুইজন আবৃত্তিকারের আবৃত্তি শুনলাম, একজন তরুণ তিনি আবৃত্তি করলেন এবং এটা নিয়ে তিনি আরো এগুবেন সেই দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যারা আমাদের সাথে এখানে এসেছেন, ভীষণ ব্যস্ত মানুষ, এত ব্যস্ততার মাঝে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, এখানে এসে কিছুটা আমাদেরকে আবৃত্তি শুনিয়েছেন, ওনাদের যেসব কথা শুনিয়েছেন, বিশ্ব বাংলার পক্ষ থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আবার দেখা হবে সামনে সপ্তাহে বাচিক শিল্পী, নতুন বাচিক শিল্পী এবং নতুন কোনো কবি আবৃত্তিকার নিয়ে। সবাইকে শুভরাত্রি, শুভ সকাল, ধন্যবাদ।